সকালেই কন্ট্রাক্ট পেপারের মাধ্যমে তনু আকাশকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন তনু কেবিনে বসে ফোনের সাহায্যে অন্য কোনো ছেলের সাথে প্রেমালাপ করছে। আকাশের সমস্ত কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, কারণ আকাশ নিজ ইচ্ছায় তনুর জীবনে কদম ফেলেনি। তনু নিজেই এক প্রকার ব্ল্যাকমেল করে কন্ট্রাক্ট পেপারের সাহায্যে আকাশকে বিয়ে করেছে। এখন আবার সেই মেয়ে নিজেই ফোনের সাহায্যে অন্য কোনো ছেলের সাথে রং তামাশা করছে। আকাশ তনুর মতি গতি কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশ ভাবছে, কি দরকার ছিল তনুর এমনটা করার? সে তো চাইলেই ফোনে যার সাথে প্রেমলাপ করছে তাকেই বিয়ে করতে পারত, কিন্তু তনু সেটা না করে অযথা ব্ল্যাকমেল করে আকাশকে কেন বিয়ে করলো? তনু আসলে কি করতে চাইছে? আকাশ তনুর দিকে তাকিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজায় মগ্ন হয়ে পড়ে। অপরদিকে তনু প্রচন্ড রেগে যায়। আকাশ বিনা অনুমতিতে কেবিনে প্রবেশ করায়। ফোনটা মুখের কাছে থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, এই অকর্মা ঠিকই, বিনা অনুমতিতে কোন সাহসে তুই আমার কেবিনে প্রবেশ করেছিস? তোর মধ্যে কি কমন সেন্স বলতে কিছু নেই নাকি? তুই কি জানিস না, কারোর কেবিনে বা কারোর কক্ষে প্রবেশ করতে হলে অনুমতি নিয়েই ঢুকতে হয়? নাকি তোদের যখন অফিস আদালত ছিল তখন কর্মচারীরা বিনা অনুমতিতেই কেবিনে প্রবেশ করতো, যার জন্য তুই এমনটা করেছিস? তনুর রাগান্বিত কণ্ঠের কথাবার্তা শুনেই আকাশ থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি করে তনুর বিষয় নিয়ে ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনোভাবে নিজেকে আগে সংযত করে। এরপর তনুকে বলে, ম্যাডাম, আমি ক্ষমা প্রার্থী। আসলে ম্যাডাম, আমি অন্যমনস্ক হয়ে থাকায় বেখেয়ালিভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করে ফেলেছি। ম্যাডাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। আগামীতে এইরকমটা আর কখনো হবে না। মিস্টার আকাশ মাহমুদ, আমার সাথে অভিনয়টা একদম কমিয়ে করিস। শোন, তুই যে মঞ্চে অভিনয় করতেই নাম লিখিয়েছিস, আমি সেই মঞ্চটার মালিক। তুই কি ভেবেছিস তুই আমাকে উল্টো পাল্টা বুঝ দিলে আমি সেসব বুঝবো? শোন, আমি ভালো করেই জানি তুই ইচ্ছাকৃতভাবে কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস। না ম্যাডাম, এমনটা নয়। আপনি আমাকে ভুল বুঝছেন। দেখ, আমি আগেই বলেছি আমাকে উল্টাপাল্টা বুঝ দিতে আসিস না। আমি ভালো করে জানি তুই ইচ্ছাকৃতভাবেই কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস। আর কেন অনুমতি নিসনি সেটাও আমি জানি। আর অনুমতি ছাড়া কোন উদ্দেশ্য নিয়েই প্রবেশ করেছিস সেটাও আমার জানা। তুই হয়তো ভেবেছিস তুই আমার স্বামী আর আমি তোর স্ত্রী। আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজনই নেই তোর। আর তুই আমার কেবিনে না বলে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অপ্রস্তুতভাবেই দেখা। শোন, আমি ভালো করেই জানি তোর মনে শয়তানি চেপেছে, কারণ যেভাবেই হোক তোর আর আমার বিয়ে হয়েছে, তাই তুই সেটার ফায়দা উঠাতে চাইছিস। শোন মিস্টার আকাশ মাহমুদ, তোকে একটা কথা স্পষ্টভাবেই জানিয়ে দিই। তোকে আমি বিয়ে করার উদ্দেশ্য কিন্তু মোটেও এটা না যে আমি তোর সাথে ঘনিষ্ঠ হব বা তোর সাথে সাধারণ বাকি ৫-১০টা দাম্পত্যের মতন আগামী ৩ বছর কাটাবো। তোকে আমার বিয়ে করার একমাত্র উদ্দেশ্য হলো তোকে হাতের মুঠোয় জিম্মি করে তোর জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে তোর পুরো লাইফটা জাহান্নাম বানিয়ে দেওয়া। গত ৫ বছর আগে তুই আমাকে যে কষ্টটা দিয়েছিস, আগামী ৩ বছরে তোর দেওয়া কষ্টের চাইতেও কয়েক হাজার গুণ বেশি কষ্ট তোকে আমি দেব। সেই জন্যই তোকে আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করে জিম্মি করেছি। তনুর কথা শুনে আকাশের এবার প্রচন্ড মেজাজ খারাপ হয়। কারণ একে তনু তার উপর জোর জবরদস্তিতে দোষ চাপিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত তনু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই খালি তাকে বিয়ে করেছে। আকাশ সবকিছু শোনার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তনুর মুখের উপরে বলে ওঠে, এই মেয়ে, নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, দুনিয়ায় খালি একমাত্র তোর কথাগুলি সঠিক, আর বাকি সবার কথা মিথ্যা। আর তুই একটু আগে কি বললি? আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবন জাহান্নাম বানাবি? শোন, তোর চাকরি আমি করব না। আমি অন্য কোথাও চাকরির জন্য আবেদন করব। তারপর দেখি তুই আমার সুখ শান্তি কিভাবে কেড়ে নিস। আকাশের মুখে তুই তুকারি শুনেই তনু ফোন কেটে দিয়ে টেবিলের উপরে রাখে। এরপর বসা থেকে উঠে ডেস্কের উপরে থাকা তনু তার কথা বলার ছোট ফোনটা হাতে নিয়ে সজোরে আকাশের উপর ছুঁড়ে মারে, যার ফলে ফোনটা আকাশের কপালে লেগে
আকাশের কপাল থেকে ফেটে রক্ত পড়তে আরম্ভ করে। তনুর এমন আচরণে আকাশের আরো রাগ উঠে যায়। নিজেকে সামলানো বাদ দিয়ে কোনো কিছু না ভেবে আকাশ সোজা তনুর দিকে তেড়ে গিয়ে তনুর গলা চেপে ধরে পিছনের দেয়ালের সাথে তনুকে ঠেসে ধরে। এরপর গর্জন করে বলে ওঠে, এই মেয়ে, কিসের এত দেমক তোর? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? আজ সকাল থেকে আমার সাথে যা খুশি তা করে যাচ্ছিস, যা খুশি বলে যাচ্ছিস। তার উপর এখন আবার এসে মিথ্যা দোষ চাপিয়ে আমার উপরে ফোন ছুঁড়ে মেরেছিস। এই মেয়ে, আমাকে কি তোর খেলনার পুতুল মনে হচ্ছে নাকি? আর আমার জীবন নষ্ট করা তুই কে? 5 বছর আগে তোকে না হয় অপমান করেছি, তাই বলে তাই বলে কি তুই আমার পুরো জীবনটাই তছনছ করে দিবি নাকি? তনু আকাশের কথার কোনো জবাব দেয় না, কারণ জবাব দিবেই বা কি করে? আকাশ তনুর গলায় যে জোরে চেপে ধরেছে, তাতে করে তনু বহু চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না। প্রচন্ড ব্যথা লাগছে তনুর। ব্যথা সহ্য করতে না পেরে তনুর চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করে। তনু অসহায়ের মতো চোখে পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। অপরদিকে তনুর কান্নারত দৃষ্টি দেখে আকাশের রাগ মাটি হয়ে যায়। মনের ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা অনুভব করছে আকাশ। যদিও বা তনু আকাশের সাথে খারাপ আচরণ করছে, কিন্তু মেয়েটার চোখের পানি দেখা মাত্রই আকাশ কেমন যেন একদম শান্ত হয়ে যায়। তনুর গলা থেকে হাতটা চুপচাপ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে আকাশ। অন্যদিকে তনু আকাশ থেকে ছাড়া পাওয়া মাত্রই কাশতে কাশতে বলে ওঠে, ওকে আমি ছাড়বো না। 5 বছর আগের করা আচরণের কারণে আগামী 3 বছরের জন্য তোকে জিম্মি করেছি। কিন্তু বর্তমানে তুই যেটা করেছিস সেটার জন্য তোর অনেক ভয়াবহ শাস্তি পেতে হবে। আর তুই একটু আগে কি বলেছিস? আমার চাকরি করবি না, অন্য কোথাও চাকরি দেখবি? শোন, এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দে। না হয় কন্ট্রাক্ট পেপার নিয়ে গিয়ে থানায় মামলা করে তোকে লকআপে বন্দি করব, আর তোর পরিবারকে একদম রাস্তায় নামিয়ে দেব। এমনিতেই তোর পরিবারের অবস্থা ভালো না, তার উপরে তোকে লকআপে দিলেই তোর পরিবার রোডে নেমেই আসবে। কি ভেবেছিস তুই আমাকে? আমি কাঁচা খেলোয়াড়? শোন, একদম আমার সাথে শেয়ানামি করতে আসিস না, তাহলে কিন্তু তুই আর তোর পরিবার একদম ধ্বংস হয়ে যাবি। আকাশ তনুর কথার প্রত্যুত্তরে আর কিছু বলে না, কারণ আকাশ ভালো করেই বুঝে গেছে ইতিমধ্যে ভুল করে ফেলেছে। তার উপরে সে এখন আরো কিছু বললে বিষয়টা আরো জটিল হবে, যার দরুন তাকে আর তার পরিবারকে শাস্তি পেতে হবে। এমনিতেই তনু যে ডেঞ্জারাস, তার উপরে এখন যদি আকাশ উল্টোপাল্টা কিছু বলে, তাতে করে সত্যিই তনু আকাশের 12টা বাজিয়ে দিবে। তাই আকাশ পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তনুর আগে ফসফস করতে করতে চেয়ারের উপর গিয়ে বসে পড়ে। কিছুটা সময় এভাবেই কেটে যায়, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর তনুর রাগ কমে যায়। রাগ কমার পর তনু কি মনে করে যেন ডেস্কের ড্রয়ার খুলে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর আকাশকে বলে, চুপ করে আমার চেয়ারটায় বস। আকাশ তনুর আচরণ দেখে পুরো তাজ্জব হয়ে যায়। আকাশের মাথায় কাজ করছে না, এটা কি সত্যিই সেই তনু যে একটু আগেই আকাশের জীবন ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল? আকাশ এক নজরে আশ্চর্যজনক দৃষ্টিতে হা করে তনুর দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে ওঠে, এই অকর্মা ঢেকি, তোকে আমার চেয়ারটায় বসতে বলেছি। আমার কথাটা কি তোর কানে যায়নি? তনুর কথায় আকাশের হুঁশ ফিরে আসে। আকাশ তাড়াতাড়ি তনুর কথা অনুযায়ী চুপ করে তনুর চেয়ারটায় গিয়ে বসে। আকাশ তনুর চেয়ারে বসার পর তনু ফার্স্ট এইড বক্সটা খুলে নিজেই তুলে নিয়ে শুরুতে আকাশের কপালে রক্ত পড়া বন্ধ করে। এরপর তনু আকাশের কপালে ওয়াশ করে আকাশের কপালে পট্টি বেঁধে দেয়। তনুর আচরণ দেখে আকাশের মনে হচ্ছে তনু যেন তার বিয়ে করাবো। আর এমনটা মনে হওয়ার আরও একটা কারণ রয়েছে। তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়ার জন্য যখন আকাশের কাছাকাছি যায়, তখন আকাশ তার থুতনিটা নিজের অজান্তেই অনেকটা সময় তনুর পেটের সাথে ঠেকিয়ে রেখেছিল। কিন্তু তনু তাকে কিছুই বলেনি। তার উপর তনু তাকে নিজেই পট্টি বেঁধে দিয়েছে। আকাশ তনুর এমন শোভনীয় আচরণ দেখে প্রথম দিনেই তনুর মায়ায় আটকে যায়। যদিও বা তনুর সাথে আকাশের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু তারপরেও আকাশের কেন জানি ইচ্ছে করছে বিয়ের পরে সমস্ত ভূমিকা তনুর সাথে পালন করতে। আকাশ এক ধরনের মোহের মধ্যে আটকে গেছে। অপরদিকে তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়া শেষ করতেই আকাশকে বলে, তোর কপালে পট্টি বেঁধে দিয়েছি,
এবার তুই উঠে দাঁড়া, আমি চেয়ারে বসবো। তারপর তুই আমার পা টিপে দিবি হিসেব বরাবর। আমার কেন জানি মনে হয়েছে প্রথম দিন হিসেবে তোর উপরে অন্যায়টা একটু বেশি করে ফেলেছি, তাই মানবতা দেখিয়ে পট্টি বেঁধে দিয়েছি। এবার তুই নিজের মানবতা দেখিয়ে আমার পা টিপে দে। এটা তোর দিক থেকে মানবতা হলো, আমার দিক থেকে এটা তোর জন্য শাস্তি। কারণ তুই আমার গলা চেপে ধরেছিস, যেটা তোর করা কখনোই উচিত হয়নি। তুই সাময়িকের জন্য ভুলে গিয়েছিস আমি তোর অফিসের ম্যাডাম, তাই জিনিসটা তোকে মনে করিয়ে দিতেই তোকে দিয়ে আমার পা টিপাবো। দেখি এবার কাজে লেগে পড়। এত সময় সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বর্তমানে তনুর কথাবার্তাগুলো শুনে আকাশের ভিতরে জন্মানোর সমস্ত মোহ লেজ গুটিয়ে পালায়। শেষমেশ তনুর পা টিপতে হবে আকাশের কথাটা শুনতেই আকাশের শরীরে কেমন যেন গুলিয়ে ওঠে। তার বাবারও অফিস ছিল, যে অফিস আকাশ নিজেও বহুদিন সামলেছে। তবে আকাশ কোনোদিনও কারোর সাথে এমন নির্মম আচরণ করেনি, যেটা আজ তনু তার সাথে করছে। আকাশ বুঝে উঠতে পারছে না তার এখন কি করা উচিত। বেচারার ভেতরে চরম পরিমাণ লজ্জা লাগছে তনুর কথা শুনে, সেই সঙ্গে বেশ অপমানও লাগছে, কারণ শেষমেশ তাকে দিয়ে অফিসের ম্যাডামের পা টেপাতে চাচ্ছে। যদি অফিসের বস একটা ছেলে হতো তাহলে বিষয়টা মানা যেত, কিন্তু অফিসের বস একজন মেয়ে, যার কারণে আকাশের লজ্জা লাগার পাশাপাশি ভীষণ আনকমফোর্ট লাগছে। যার কারণে কিছুক্ষণ আগের ন্যায় তনুর মতো করে আকাশ এবার তনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, যদি তার এই কাজ থেকে মুক্তি মেলে। কিন্তু আকাশের তো কখনোই মিলবার নয়। তনু একটা কথা মুখ দিয়ে বের করেছে মানে সেটা সে করেই ছাড়বে। তনু আকাশকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, দেখ, আমি যেটা বলেছি সেটা তোকে করতেই হবে। জলদি পা টিপতেই শুরু কর, না হয় বড় ফোনটা তোর দিকে ছুঁড়ে মেরে কপালের আরেক পাশ ফাটিয়ে দেব। তনুর কথা শুনে অপারগ হয়ে আকাশ তনুর পায়ে হাত দেয়। লজ্জায় মাথা কাটা যাচ্ছে এমন অবস্থা আকাশে, তবে তার কিছুই করার নেই, কারণ এই মেয়ের কথা না শুনলে অনেক বড় মুসিবত আসবে তার কপালে। তাই সে বাধ্য হয়ে তনুর পা টিপতে আরম্ভ করে। কিছু সময় পা টেপার পর অফিস ছুটির সময় হয়ে আসে, তাই তনু আকাশকে বলে, হয়েছে, এবার পা ছেড়ে উঠে দাঁড়া। আর মিনিট দুয়েকের মধ্যে অফিস ছুটি হবে। যা, আজকের মতন তোর ছুটি। আগামীকাল 10টার আগেই অফিসে এসে হাজির হবি। আচ্ছা। আকাশ চোখ মুখ মলিন করে তনুর কথার জবাব দিয়ে কেবিন থেকে বের হতে থাকে। তখনই তনু আবার পেছন থেকে আকাশকে ডেকে বলে, এই যে একটু দাঁড়া, তোর বেতনটাই তো এখনো ঠিক করাই হয়নি। তোকে কত করে পারিশ্রমিক দিলে তোর পোষাবে বল? সাধারণত আমার আগের অ্যাসিস্ট্যান্টকে 18,000 করেই দিতাম, তবে তোকে কত দিলে তুই খুশি হবি বল? 30,000? আকাশ 30,000-এর কথা শুনে কিছুটা অবাক হয়, কারণ তার এই সামান্য চাকরির জন্য 30,000 বেশ মোটা অঙ্কের একটা স্যালারি। আকাশ তনুর মুখে 30,000 টাকা মাসিক বেতনের কথা শুনে অবাক হয়ে তনুকে বলে, ম্যাডাম, সত্যি কি আমি হ্যাঁ বললে আপনি আমাকে 30,000 টাকা পারিশ্রমিক দিবেন? তোকে সত্যি 30,000 পারিশ্রমিক দেব, কারণ তোর মতন অকর্মাকে দিয়ে আমি এক মাসে 30 লাখ টাকার বেশি কাজ উসুল করে নেব। তাই তোকে 30,000 টাকা মাসিক পারিশ্রমিক দিতে আমার মোটেও গায়ে বাঁধবে না। এবার বাড়ি যা, তোর বেতন 30,000 টাকা নির্ধারণ করেই দিলাম। আকাশ চুপচাপ আর কথা না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আকাশ চলে যাওয়ার পর তনু অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর হাসি মুখে তনু নিজের মাকে বলে, মা, তোমার মনে আছে 5 বছর আগের সেলিম সাহেবের কথা? হ্যাঁ, অবশ্যই মনে আছে। ওনার কথা মনে না থাকলে কি হবে? উনি যে তোর বাবার বিজনেস পার্টনার ছিল। মা, সেই সেলিম সাহেবের ছেলে আকাশ আজ আমার অফিসে চাকরি নিয়েছে। মাশাল্লাহ, এটা তো বেশ ভালো সংবাদ। হ্যাঁ মা, বেশ ভালো সংবাদ। কারণ সেলিম সাহেবের পরিবারের সাথে আমাদের এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও গত 5 বছর আগে তারা আমাদের অসময়ে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তার উপরে সেলিম সাহেবের ছেলে গত 5 বছর আগে আমার প্রপোজাল রিজেক্ট করে আমাকে অপমান করেছে। আমি সমস্ত কিছুর প্রতিশোধ নেব এবার সেলিম সাহেবের ছেলে আকাশের কাছে। একদম আকাশের জীবনটাকে নরক বানিয়ে দেব। পরিশেষে আকাশ তো পথে নামবেই,
সেই সঙ্গে আকাশের পরিবারকেও পথে নামাবো, যেমনটা গত 5 বছর আগে আমাদের সাথে হয়েছিল। আকাশ তনুর অফিসে জয়েন করেছে সে কথাটা শোনা মাত্রই তনুর মা ভীষণ খুশি হয়। তবে পরবর্তীতে তনুর কথা শুনে তনুর মায়ের হাসি মুখখানা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। তনুর মা তনুর কথা শুনে ভূত দেখার মতো তনুর দিকে তাকিয়ে আছে।